হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সামনে, অর্থাৎ যে ক্লাসটা তোমাদের কন্টিনিউ চলছে, দ্যাট ইজ তোমাদের এএলপি অ্যান্ড টেকনিশিয়ান যে ম্যারাথন ক্লাস তার পার্ট 2। এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে কিন্তু তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 এর যে বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আছে সেটাও কিন্তু আমি কভার করছি, মানে দুটো জায়গাতেই কভার করছি। সিবিটি 1 এর প্রিভিয়াস ইয়ার প্লাস সিবিটি 2 এর বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রিভিয়াস ইয়ারও কমপ্লিট করছি। তাই আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু নিউমেরিক্যালস রয়েছে যেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাসটিকে এবং এনজয় করো। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, ক্লাসটিকে লাইক করবে, নিজের গুরুত্বপূর্ণ মতামত এবং যে হোমওয়ার্ক গুলো দেবো সেই হোমওয়ার্ক গুলো করবে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো, তো তার আগে একটাই কথা বলবো, যাদের সায়েন্স কমপ্লিট নেই, অর্থাৎ এই যে প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি, এই প্রশ্নগুলো করার পর মনে হচ্ছে যে কোথাও না কোথাও তোমাদের সায়েন্সটা কভার নেই, কোথাও না কোথাও তোমাদের সায়েন্সটা একটু বেশি করে বুঝতে হবে, কোথাও না কোথাও সায়েন্সটা জানাটা অসম্পূর্ণ রয়েছে, এখন তোমরা এই যে ব্যাচটা আমাদের চলছে সায়েন্স রানিং ব্যাচ, এখানে কিন্তু আমি বলে রাখি প্রায় 50 to 60% সিলেবাস শেষ হয়ে গেছে, বাকি সিলেবাসও কিন্তু শেষের পথে। যারা একদম ফুল সায়েন্স কোর্স চাইছো, পুরো রিভিশন করতে চাইছো, তারা এই ব্যাচটা অ্যাডমিশন নাও এবং এর একটা পরবর্তী ব্যাচও কিছুদিন পর লঞ্চ হবে। যারা একটা ফুল ব্যাচ এএলপি এন্ড টেকনিশিয়ানে কিন্তু এখনো প্রায় 3-4 মাস বাকি রয়েছে, মানে 2-3 মাস তো ডেফিনেটলি বাকি, সেইটুকু সময়ের মধ্যে যারা চাইছো এটা গুড স্কোর করে অনেকটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এনটিপিসি তে। মাত্র যেখানে 11,000 ভ্যাকেন্সি, তো সেখানে তোমাদের এএলপি এবং টেকনিশিয়ান মিলিয়ে প্রায় তোমাদের 25K প্লাস, মানে 30K প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো সেই জায়গাটা মোটেও কম না, 30K প্লাস ভ্যাকেন্সি অনেকটা বেশি। যারা আইটিআই করে বসে আছো, তো তারা এই সায়েন্স পোর্শনটাকে যদি ভালো করে রিভিশন করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে কন্ট্যাক্ট করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাস। আমাদের 40 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়েছিল টোটাল। আমাদের টোটাল প্রচুর এমসিকিউ রয়েছে, 500 প্লাস এমসিকিউ সিরিজ হবে। কি বলছে দেখো, 41 নম্বর প্রশ্ন, একটি উত্তর লেন্সের ফোকাল দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষমতা গণনা করুন। অর্থাৎ আমাকে কি জানি, পাওয়ার, আমরা যে লেন্সের পাওয়ার ইকুয়াল টু কি জানি 1/f। এবার মনে রাখবে যে যে এফটা কিন্তু মিটারে হতে হবে, তবেই এর পাওয়ারটা কি হিসেবে ডায়াপ্টারে হবে। এই জন্য আমরা কি করছি, 100/50 করব। ঠিক আছে, 100/50 করলে 50 2 100, অর্থাৎ 2 ডায়াপ্টার। কেন না এই সেন্টিমিটারটাকে আমাকে মিটারে ট্রান্সফার করতে হচ্ছে, ঠিক আছে, সেন্টিমিটারটাকে মিটারে ট্রান্সফার করতে হচ্ছে। 1/50 সেন্টিমিটার, অর্থাৎ 50/100, দ্যাট ইজ 100/50 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই 100টা আসার কারণে এটাই মূল লক্ষ্য, যে এখানে আমাকে সেন্টিমিটারে দিয়েছে, এটাকে আমি মিটারে কনভার্ট করলাম, মিটারে কনভার্ট করার ফলে আমার এখানে 2 ডায়াপ্টার হলো। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, বলছে নোঙর করা একটি নৌকা ঢেউ দ্বারা দুলছে। এটা কিন্তু তোমাদের সিবিটি 2 এর প্রশ্ন, সিবিটি 2 এর প্রশ্ন, এএলপি 2019 এর প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, আমার এখানে যে ধরনের কন্টেন্ট করানো হয়, বেস্ট কন্টেন্ট আমি এটুকু বলতে পারি। চলো, নোঙর করা একটি নৌকা ঢেউ দ্বারা দুলছে, যার পরপর ক্রেস্ট গুলি, ক্রেস্ট মানে তোমরা নিশ্চয়ই জানো, এই যদি একটা ওয়েভ হয়, তাহলে এই যে দুটো মাথা, দুটো বিস্তার, দুটো অ্যাম্পলিটিউড, এদের মধ্যে ডিস্টেন্সটাকে বলা হয় এইগুলো, এটাকে বলা হয় ক্রেস্ট, এটাকে বলা হয় ক্রেস্ট। ঠিক আছে, এগুলোকে বলা হয় ক্রেস্ট। তাহলে দুটো ক্রেস্টের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলি, সেই ডিস্টেন্সটাকে আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বলি, তাই না? তার মানে দেখো, নোঙর করা একটি নৌকা দুলছে, একটা নৌকা দুলছে, এটা তরঙ্গের মতো, পরপর ক্রেস্ট গুলি 100 মিটার দূরে। অর্থাৎ পরপর ক্রেস্ট গুলি 100 মিটার দূরে, মানে আমি ডাইরেক্ট বলতে পারি কি, ডাইরেক্ট বলতে পারি ওর যে তরঙ্গ দৈর্ঘ্য, ওর যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, এই ল্যামডা ইকুয়াল টু কত, ল্যামডা ইকুয়াল টু 100 মিটার, এটা আমরা বলতে পারি। পরপর ক্রেস্ট মানে ল্যামডা ইকুয়াল টু 100 মিটার বলতে পারি। এবার চলমান ক্রেস্টের তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ মানে কি ভি, তাহলে ভি ইকুয়াল টু কত, 25 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার দোলনের কম্পাঙ্ক বের করো, অর্থাৎ এন বের করতে বলেছে, এন ফর কম্পাঙ্ক। আমি তোমাদের এরকম একটা আগে অঙ্ক করিয়েছিলাম, যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের বেগ এবং তরঙ্গের কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো, যে ভি ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। অর্থাৎ ভি দেখো 25 মিটার পার সেকেন্ড, আমাকে এন বা ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে বা কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে কম্পাঙ্ক বের করতে গেলে আমি কি লিখতে পারি না, কম্পাঙ্ক বের করতে গেলে আমি লিখতে পারি যে, ওকে হ্যাঁ, এনটা বের করবো, তাহলে 25 ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ 25 মিটার ডিভাইডেড বাই 100, অর্থাৎ 25 4 100, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু 1/4। ল্যামডা ইজ ইকুয়াল টু 1/4, আর 1/4 মানে কি হবে, 1/4 মানে তোমরা নিশ্চয়ই জানো 0.25 কি হবে, 0.25 হার্টজ।
তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি 0.25 হার্জ উইল বি ইউর রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে মেন যে জায়গাটা বা মেন যে পয়েন্টটা তোমাদের একটু ভুল হতে পারে সেটা হচ্ছে যে ক্রেস্ট, মানে এইখানেই তোমাদের ধরতে প্রবলেম হতে পারে, এই জায়গাটাতেই তোমাদের ধরা বা এই জায়গাটাতেই ক্যাচ করার প্রবলেমটা হতে পারে। বাদ বাকি সব ঠিক আছে, বাদ বাকি ওকে, বাট এই জায়গাটা যে ক্রেস্ট, দুটো যে ক্রেস্ট, এই দুটো ক্রেস্টের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে এই ডিস্টেন্সটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এই যে জায়গাটা, এই জায়গাটাতেই ধরার প্রবলেম হতে পারে, বাদ বাকি আর সব ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি বিদ্যুতের কুপরিবাহী? কুপরিবাহী মানে কি? কুপরিবাহী মানে সেটা হচ্ছে ইনসুলেটর হবে, অন্তরক হবে, সেটা তড়িৎ পরিবহন করতে পারবে না। দেখো মাইকা, মাইকা মাইকা মানে কি? অভ্র, অভ্র তড়িৎ পরিবহন করতে পারে না, কোয়ার্টজ পারে না, বা ধাতু পারে, তাহলে এইটা হবে না। ধাতু এবং মাইকা কিন্তু এদের মধ্যে দেখো ধাতু তো পারে, এখানে অপশন গুলো শুধুমাত্র এ, তাহলে শুধুমাত্র এ উইল বি রাইট অ্যান্সার। এটা সিবিটি 1 এর প্রশ্ন এবং এটা ইজি প্রশ্ন। নেক্সট 44 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যদি একটি বল 40 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব ভাবে ওপরের দিকে নিক্ষেপ করা হয়, এরকম কিন্তু প্রশ্ন আসছে আগের শিফটেও, মানে আগের দিনও এরকম একটা অঙ্ক করেছিলাম, আজকেও এরকম একটা অঙ্ক করাচ্ছি। অর্থাৎ ট্রেন্ড গুলো তোমরা দেখো, এই টাইপের প্রশ্নটা আসছে এবং এই টাইপের প্রশ্নটা পরীক্ষার সময় করে যাবে তোমরা। ঠিক আছে, একটা বলকে আমি কি করেছি, ওপরের দিকে নিক্ষেপ করেছি, অর্থাৎ এখান থেকে এখানে গেছে, কত বেগে গেছে ভাই না 40 মিটার পার সেকেন্ড বেগে আমি ওপরের দিকে নিক্ষেপ করেছি। দেখো ওপরের দিকে নিক্ষেপ করতে গেলে কি হবে না, ওপরের দিকে নিক্ষেপ করতে গেলে তাকে যে বলটা দ্বারা টানা হচ্ছে সেই বলটা কোন দিকে কাজ করছে, পৃথিবীর দিকে কাজ করছে বা ভূপৃষ্ঠের দিকে কাজ করছে। তাহলে সেই বলটা যদি ভূপৃষ্ঠের দিকে কাজ করে, তাহলে বল কাজ করছে এই দিকে, সরণ হচ্ছে এই দিকে, অর্থাৎ আমি ফর্মুলাটাকে লিখতে পারি কি, ফর্মুলাটা কি লিখতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস, প্লাস না মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ হাফ ইন্টু জিটি স্কোয়ার, যেহেতু এখানে অ্যাক্সেলারেশনটা ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করছে বা অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন হলো, কারণ বলের গতিপথ রয়েছে ওপরের দিকে, আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম একটা পেন ছুঁড়ে, বলের গতিপথ রয়েছে উপর দিকে, বা তাকে যে পৃথিবী যে বল দ্বারা টানছে সেই টানটা রয়েছে নিচের দিকে। অর্থাৎ তুমি নিশ্চয়ই জানো যে সরণ যদি একদিকে হয় আর তার বলটা যদি আরেক দিকে ক্রিয়া করে, উভয়ের মাঝখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওই যে বলটা, ওই বলটা নেগেটিভ বল হয়ে যায়, ওই বলটা নেগেটিভ বল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কি বলবো, ইউ এর মান কত, দেখো ইউ এর মান দেওয়া রয়েছে 40 মিটার পার সেকেন্ড। তোমাকে এখানে কি জানতে চেয়েছে, সরণ জানতে চেয়েছে। টি মানে কি, টি মানে হচ্ছে টাইম 6 সেকেন্ড দেওয়া রয়েছে, এবার তুমি মানগুলোকে চটপট করে বসিয়ে দাও, তোমার উত্তর রেডি। ইউ মানে কত, দেখো ইউ মানে হচ্ছে 40, টি মানে কত 6 সেকেন্ড, মাইনাস হাফ, হাফ অফ জি মানে কত 10 ইন্টু টি স্কোয়ার মানে 36, তাহলে কি 2 5 10 আমি করে দিচ্ছি, 17 24 240, 240 মানে 6 5 30 শূন্য হায় থাকলো 3 5 3 15 16 17 18 180। তাহলে 180 180 240 থেকে যদি 180 মাইনাস করি, 80 90 100 20 আর ওদিকে 40 60, তাহলে কি হয়ে যাবে, কতটা সরণ হবে না 60 মিটার উইল বি ইউর রাইট অ্যান্সার, 60 মিটার সরণ হবে। খুব ভালো একটা প্রশ্ন, বাট তোমরা যে খাতায় যে জায়গাটা নোট করবে সেটা হচ্ছে এইটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখানে জির বদলে যদি তোমাকে অ্যাক্সেলারেশন দিয়ে দিত, যে তোমাকে বলতো যে উপর থেকে ছেড়ে দিয়েছি এবং এর একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন আছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু না হলে এখানে কিন্তু যেহেতু ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে, তাই এখানে আমি বলবো যে হাফ অফ জিটি স্কোয়ার। রেডি, মানে ক্লিয়ার। নেক্সট, একটি তারে 10 সেকেন্ড ধরে স্থিরভাবে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার মানে দেখো এটা যদি একটা তার হয়, এই যে তার বা কন্ডাক্টর যদি হয়, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কি হচ্ছে না, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ারের তড়িৎ যাচ্ছে কত সময় ধরে, 10 সেকেন্ড ধরে। তাহলে এই সময় ব্যবধানে তারের মধ্য দিয়ে যাওয়া মোট আধানের পরিমাণ কত? তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদের তড়িতের দুটো ক্লাস নিয়েছি, দুটো ক্লাসে প্রচুর নিউমেরিক্যালস করেছি, আরো একটা ক্লাস আসবে তোমাদের। তো এটা কি হয়ে যাবে উত্তর, দেখো আমরা যে ফর্মুলাটা জানি যে একটা তারের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, মানে যদি আই পরিমাণ কারেন্ট আমরা বলতে পারবো তখনই, যদি কিউ পরিমাণ আধান যায় টি সেকেন্ডে, তখন আমরা কি বলি, কিউ ইকুয়াল টু আই টি, অর্থাৎ কিউটা বের করতে হবে, আই এর মান কত 0.2 অ্যাম্পিয়ার, টি এর মান কত 10 সেকেন্ড। তাহলে আই এর মান কত কুলম, 0.2 ইন্টু 10 অর্থাৎ 2 কুলম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই ফর্মুলাটা প্রত্যেকটা সময় তোমরা ফর্মুলা গুলো নোট করতে যাও, তাহলে দেখবে উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে। অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। যত তোমরা লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে, এই সিরিজটা কিন্তু টোটাল আমি কমপ্লিট করাবো। আমি কথা দিচ্ছি তোমাদের 2 মান্থ একটা রিগোরাস প্র্যাকটিস সেশন চলবে,
যেখানে আমরা 550 প্লাস সায়েন্সের প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ এবং আরো একটা আমার সিরিজ লঞ্চ হবে আগামী সপ্তাহে 500 প্লাস এক্সপেক্টেড এমসিকিউ, 500 প্লাস এনসিইআরটি বেসড এক্সপেক্টেড এমসিকিউ এবং 550 প্লাস সায়েন্স প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। এই 1000টা এমসিকিউ যদি তোমরা কমপ্লিট করে যাও এবং যদি তোমাদের এনসিইআরটি কভার থাকে তাহলে তোমরা 110% মানে 1000% তোমরা সমস্ত প্রশ্ন করে আসতে পারবে পরীক্ষা হলে। নেক্সট প্রশ্ন বলছে একটি 50 গ্রাম তামার ব্লক 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হয়, ব্লকে কত তাপ স্থানান্তরিত হয়? দেখো এএলপি ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এএলপি 2019 লেখা আছে, মানে সিবিটি 2 এর প্রশ্ন। দেখো এই প্রশ্নটা আমি তোমাদের আগের দিনও করেছিলাম। এটা কি করেছিলাম যে তাপটা ট্রান্সফার করা আছে একটা ব্লকের টেম্পারেচার বা তাপমাত্রা কখন বৃদ্ধি পাবে না, যখন সেখানে আমরা তাপ ট্রান্সফার করব বা হিট দেব। তাহলে যখনই আমরা তাপ দেব বা হিট দেব একটা ব্লকে, তখনই তার টেম্পারেচারটা বাড়বে। তাপ একটা তো শক্তি বা তাপ একটা এনার্জি, যখনই আমরা একটা ব্লকে এনার্জি দেব তখন তার টেম্পারেচারটা কি হবে, টেম্পারেচারটা বাড়তে থাকবে, তাই না? তাহলে আমি একটা ব্লকে কি করছি, হিট দিয়েছি, তার টেম্পারেচারটা বাড়বে এবং সেই হিটের পরিমাণটা কত তোমাকে সেটা জানতে চেয়েছে। তাহলে তামার ব্লকের এই যে আমরা কি জানি, এইচ ইকুয়াল টু জানি এম ইন্টু এস ইন্টু ডেল টি বা টি। এম এখানে হচ্ছে মাস অফ দ্যাট ব্লক, মাস কত 50 গ্রাম, 50 গ্রামে রয়েছে, তার মানে এটা কিলোগ্রামে করে দিতে হবে, তাহলে 50/1000, ঠিক আছে, বা 5 2 10 0 1 এর 20 কেজি করে দাও, তাই তো? ওকে, 1 এর 20 কেজি তুমি করে দাও। তাহলে এখানে আমি কি বসিয়ে দিলাম, 1 এর 20 ইন্টু এস মানে কি, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো দেওয়া রয়েছে 386 জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখানে আমি 386 বসালাম, ইন্টু কি করব, ইন্টু টি। টি মানে কত, ডেল টি। দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তাদের ডিফারেন্সটা কতটা বেড়েছে না 40 ডিগ্রি বেড়েছে, তাহলে 40 লিখে দিলাম। এবার তুমি কাটাকুটি করো, 20 2 40, 60 মাইনাস 20 হবে, কেন, এটা ডেল টি। ডেল টি মানে টেম্পারেচার যতটা বৃদ্ধি পেয়েছে বা টেম্পারেচারে যতটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ ইন টেম্পারেচারটা বসাতে হবে। 20 2 40, এবার 386 ইন্টু 2, এটা কি না, এটা কিন্তু তোমাদের জুলে বেরোবে, কারণ আমাদের যে হিটের ইউনিট কি, জুল, তাই না? আর তাপমাত্রার এসআই ইউনিট হচ্ছে কেলভিন, এটা মনে রেখো। 386 ইন্টু 2 করলে কত, 6 2 12 2 হাতে থাকলো 8 2 16 কে 17 7 হাতে থাকলো 3 2 6 কে 7, 772 জুল উইল বি ইউর রাইট অ্যান্সার। তাহলে প্রত্যেকটা প্রশ্ন যখন তোমরা করছো অপশন বি, প্রত্যেকটা প্রশ্ন যখন আমি তোমাদের করাচ্ছি, দেখো তোমাদের কিন্তু অনেকেই বলো স্যার নিউমেরিক্যালস করান। দেখো আমি তোমাদের গ্রুপ ডি তে এক টাইপের নিউমেরিক্যালস করাচ্ছি, আবার এএলপি তেও কিছু নতুন নতুন নিউমেরিক্যালস আসছে, সেগুলো প্রিভিয়াস ইয়ার্স করানোর বেসিসে সেগুলো করিয়ে যাচ্ছি। অর্থাৎ এত নিউমেরিক্যালস করাচ্ছি, তারপরেও যদি তোমরা এগুলোকে না প্র্যাকটিস করো তাহলে কিন্তু হবে না। এগুলোকে প্র্যাকটিস করো, জাস্ট ফর্মুলা গুলো খাতায় নোট ডাউন করে নাও। নেক্সট, আর এই পিডিএফ গুলো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অপশন এ বিটাও লোড পাউট হয়ে গেছে। দেখো তৃতীয় শ্রেণীর লিভার, তোমাদের একটা কথা বলে দিই, এটা সিবিটি 2 তে আসা প্রশ্ন। 2019 লেখা থাকলে বুঝবে যে সিবিটি 2 জেনারেল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আসা প্রশ্ন। তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এএলপি তে কিন্তু লিভার সংক্রান্ত প্রশ্নগুলো বেশি এসছে। আমি তোমাদের বলেছিলাম যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয় না, আলম্ব বিন্দুটা মাঝখানে থাকে, মাঝখানে কি থাকে, আলম্ব বিন্দু, মাঝখানে আলম্ব বিন্দু থাকে, এবং ডান দিকে থাকবে লোড এবং বাম দিকে থাকবে কি, বাম দিকে থাকবে এফোর্ট বা বল। এখানে এখানে কি বলেছে, লোড এবং প্রচেষ্টা, মানে এখানে তোমাকে ইয়ের কথা বলেছে, মানে যেটাকে আমরা বলছি এফোর্টের কথা বলেছে, ঠিক আছে, মানে যেটাকে বল আর কি। প্রচেষ্টা মানে এখানে বলের কথাটাকে বলেছে, বল, লোড এবং আলম্ব। দেখো আমরা যখন আবার সেকেন্ড টাইপের লিভারে চলে যাবো, যেমন জাতির কথা বলেছিলাম, জাতির ক্ষেত্রে কি বলেছিলাম, দেখো জাতিটা এইরকম তোমাদের দেখতে হয়, এইরকম, ঠিক জাতি একটা আঁকতে পারছি না, জাতিটা ঠিক দেখো এইরকম তোমাদের দেখতে হয়, এইরকম একটা অংশ থাকে, এই দুটো হ্যান্ডেল থাকে, দিয়ে এইখানে আমরা সুপুরি রাখি বা নাট ক্র্যাকার যাকে বলি, যে এইটাকে চিপি, তাহলে কি হচ্ছে, এইখানে আমার কি হচ্ছে, এইখানে কি হচ্ছে, এইখানে আমার কি রয়েছে, লোডটা রয়েছে। আর বলটা কোথায় দিচ্ছি, হাত দিয়ে টেপা মানেই তো বল, তাহলে বলটা এখানে দিচ্ছি, তার মানে কি হচ্ছে, দেখো সেকেন্ড শ্রেণীর লিভারে, আর এইটাকে কেন্দ্র করে এটা ঘুরছে, তার মানে সেকেন্ড লিভারে কি হচ্ছে বা দ্বিতীয় শ্রেণীর লিভারে, এখানে আলম্ব, এখানে লোড, আর তারপরে হচ্ছে কিন্তু বল, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর লিভারে কি হচ্ছে, জাস্ট দ্বিতীয় শ্রেণীর লিভারে উল্টোটা হয়ে যাবে, মানে বল এবং লোডটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আলম্ব বিন্দু এখানে থাকবে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে, তারপরে হয়ে যাবে বল এবং তারপরে হয়ে যাবে লোড।
অর্থাৎ প্রচেষ্টা, লোড এবং আলম্বের মধ্যে থাকে। প্রচেষ্টা, প্রচেষ্টা মানে কি বলের কথা বলে, যে প্রচেষ্টাগুলোকে কেটে বল করে নেবে প্রত্যেকে, ঠিক আছে। বল, লোড এবং আলম্বের মধ্যে থাকে। দেখো এই যে বল, লোড এবং আলম্বের মধ্যেই রয়েছে, এটা একদম সঠিক রয়েছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক, বিটা উপরে উঠে গেছে, ঠিক আছে। বোঝা গেল? প্রত্যেকটা জায়গা তোমরা দেখে নাও, এক্সাম্পলস গুলো চেক আউট করো। এক্সাম্পলস গুলো কি, এখানে তৃতীয় শ্রেণীর লিভারে ক্রেনের যে হাতটা, ক্রেনের যে হাতটা সেটা তৃতীয় শ্রেণীর লিভার। তারপর আমাদের যে হাত, এই আমাদের যে হাত, এটাও তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখো লোডটা এখানে থাকছে। আমি কি বলছি, মনে করো আমি এই বস্তুটাকে তুলছি, লোডটা কোথায়, লোডটা এখানে। তুমি বলটা কোথায় দিচ্ছ বলো তো, বলটা দেখো এই জায়গাটা বলটা প্রয়োগ হচ্ছে না, এই জায়গাটা পেশি রয়েছে। আর আলম্ব কোনটায়, কোথায়, এই যে জায়গাটা, এই যে কনুই জায়গাটা হচ্ছে আলম্ব, ঠিক আছে। এই জায়গাটা তুমি দিচ্ছ এফোর্ট, আর এই জায়গায় তোমার রয়েছে লোড। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে লিভারের মতো কাজ করছে, এটা কোন লিভার, তৃতীয় শ্রেণীর লিভার বা থার্ড ক্লাস লিভার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 48 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। এই সিরিজটা কিন্তু 550 নম্বর প্রশ্নে গিয়ে একদম শেষ হবে, তাই প্রত্যেকে শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। নেক্সট প্রশ্ন, একটি বস্তু ধ্রুবক ত্বরণ সহ চলছে। ধ্রুবক মানে কি, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। দেখো একটা বস্তু যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যায়, তার যদি অ্যাক্সেলারেশন চেঞ্জ না হয় তাহলে কি হবে। মনে করো, ভালো করে বোঝো, একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তার অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে না, তাহলে সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট অনুপাতে তার বেগটা বাড়বে, তার নির্দিষ্ট অনুপাতে তার বেগটা বাড়বে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অনুপাতে বেগ বাড়বে, অর্থাৎ সময়ের সাথে সাথে সরাসরি সমানুপাতিক বেগ হবে একদম। মানে যত সময় যাবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি, মানে হচ্ছে প্রত্যেক 5 মিটার পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড তার বেগটা বাড়ছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে যদি 5 মিটার পার সেকেন্ড তার বেগ বাড়তে থাকে, ওটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন যদি হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে তার বেগটা নির্দিষ্ট হচ্ছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার বেগটা সমানুপাতিক হচ্ছে। ভালো করে বোঝো, একটা একটা বস্তুর ত্বরণ 5 মিটার পার সেকেন্ড এর কথাটা অর্থ কি, প্রত্যেক সেকেন্ডে তার বেগটা 5 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। ত্বরণ মানে কি, বাড়া, অ্যাক্সেলারেট করা। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলতে পারি তার যে বেগটা, সেই বেগটা সময়ের সাথে সাথে সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এই ছোটখাটো জিনিসগুলো বুঝতে হবে তোমাদের। নেক্সট প্রশ্ন, 49 নম্বর, একজন ব্যক্তির প্রকৃত ওজন। প্রকৃত ওজন মানে যে ওজনটা আমরা অ্যাকচুয়ালি পৃথিবীতে থাকার পর যে ওজনটা আমরা ফিল করতে পারি বা যেটা বলি, সেটা অ্যাকচুয়ালি কি, প্রকৃত ওজনটা কি। না, আমরা একটা দুটো জিনিস জানি, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে ভর, যেটা হচ্ছে এম দিয়ে ডিনোট করি। ভর মানে কি, ভর মানে হচ্ছে কোনো বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ রয়েছে, একটা বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ রয়েছে সেটাই তার ভরকে ডিনোট করছে। বাট প্রকৃত ওজন হচ্ছে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ দ্বারা ডিনোট করা হয়। কেন না, কারণ ওজন মানে কি হয়, ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। এম হচ্ছে ভর আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার হয়েছে? এবং এর ইউনিটটা কিন্তু নিউটন, এই জায়গাটা তোমরা মনে রাখবে, ইউনিটটা কিন্তু হচ্ছে নিউটন। নেক্সট প্রশ্ন বলছে, পৃথিবীতে কোনো বস্তুর ভর 100 কেজি যদি হয়, তাহলে চাঁদের ভর কত। চাঁদের ভর কত হবে, 1/6 হবে, অর্থাৎ 100/6 হবে। আর 100/6 করলে কত হয়, 2 3 6, 2 5 10 0, তার মানে 16.66 হয়ে যাবে বা 16.67 কিলোগ্রাম হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 52 নম্বর প্রশ্ন, 20 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দু জুড়ে 20 কুলম আধান সঞ্চালিত করার জন্য কি পরিমাণ কার্য করতে হবে। তোমাদের এটাও আমি তড়িতে পড়িয়েছি। দেখো কি বলেছে, এটাও দেখো এলপি 2019, মানে এটাও তোমাদের সিবিটি 2 তে আসা প্রশ্ন। প্রত্যেককে বলছি, সিবিটি 2 যে বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সেটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা চলে আসতেই পারে। তো 20 ভোল্টের বিভব পার্থক্য সহ ভি ইকুয়াল টু কি, 20 ভোল্ট, ঠিক আছে। এবার দেখো কুলম, 10 কুলম, 10 কুলম মানে কি, কিউ, কিউ ইকুয়াল টু 10 কুলম দিয়েছে। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি যে ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ বা ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এটা আমরা নিশ্চয়ই জানি। অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল টু কি হয়, ওয়ার্ক ডিভাইডেড বাই কুলম, মানে ওয়ার্ক ডিভাইডেড বাই চার্জ বা আধান। তাহলে এখানে ডব্লিউ ইকুয়াল টু কি হবে, 20 ইন্টু 10, অর্থাৎ 200 জুল হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ওয়ার্কের ইউনিট কি, 200 জুল, মানে জুল, ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, এসআই ইউনিট, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্ক। ওকে, নেক্সট প্রশ্ন, 15 সেন্টিমিটার পুরু একটি কংক্রিটের দেওয়ালে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। বলছে 15 সেন্টিমিটার, দেখো 15 সেন্টিমিটার পুরো একটা কংক্রিটের দেওয়ালে কি হচ্ছে, ভিতরের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এর ভেতরের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে দেখো প্রতি বর্গ মিটারে
এর তাপ হ্রাসের হার কত? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা যে ব্লক দিয়ে যে প্রশ্নগুলো আছে না, একটা ব্লকের টেম্পারেচার, ভেতরের টেম্পারেচার, বাইরের টেম্পারেচার, এরকম টাইপের প্রশ্নগুলো আছে। তো এক্ষেত্রে আমরা যে মাধ্যমে তাপ হ্রাসের যে হার, সেই ফর্মুলাটা কি জানি, ভালো করে বুঝবে। সেই ফর্মুলাটা হচ্ছে, মনে রাখো, H ইন্টু A ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে, ডিভাইডেড বাই ডিএল। অর্থাৎ এইচ মানে কি? এইচ মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে তাপ পরিবাহিতা। এ মানে কি? এই যে প্রতি বর্গ মিটারে বলেছে, এ মানে হচ্ছে এরিয়া। T2 মাইনাস T1 অর্থাৎ 25 মাইনাস হচ্ছে 5 আর 15 সেন্টিমিটার পুরু, অর্থাৎ এই যে ডিএলটা, এটা হচ্ছে পুরুত্বটা। এখানে সেন্টিমিটারে আছে, তোমরা এটাকে মিটার করে নেবে, ঠিক আছে। দেখো আমি তারপরে একটা একটা মান বসাচ্ছি, তাহলে আমি বলে দিচ্ছি। এইচ ইকুয়াল টু পরিবাহিত 0.81, এটা দেখো কিন্তু, এটা কিন্তু আমাদের এসআই তেই রয়েছে। ওকে, তাহলে 0.81 ইন্টু এ মানে কত? এ মানে দেখো প্রত্যেক বর্গ মিটার, 1 মিটার স্কয়ার, প্রতি বর্গ মিটারে বলেছে। T2 মাইনাস T1 কত হবে? 25 মাইনাস, কোথায় গেল, 25 মাইনাস 5 অর্থাৎ 20। এইটা ডিভাইডেড বাই আমরা কত করব? ডিভাইডেড বাই হচ্ছে 0.15। ওকে, এবার এটা তোমরা কাটাকুটি করো। দেখো 0.15 কেন করলাম? কারণ 15 সেন্টিমিটারকে মিটার করছি, 15 বাই 100, তাই 0.15। এগুলো নিশ্চয়ই তোমাদের বলতে হবে না। তাহলে 81 ইন্টু 20, 81 ইন্টু 20 ডিভাইড বাই 15, 3 5 15, 3 2 6, 7 8, 2 21, 3 7 21, 5 4 20, 27 ইন্টু 4, 7 4 28 8, হাই থাকলে হচ্ছে 2 4 2 8 9 10, 108 জুল পার সেকেন্ড হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 108 জুল পার সেকেন্ড। এই ধরনের প্রশ্ন দেখে যারা ঘাবড়ে যাচ্ছ, যারা ভাবছো যে এগুলো কি করে পারবো, কি করে পারবো, এর থিওরি কি, তাদের জন্য একটাই কথা বলি, আমার একটা টোটাল কমপ্লিট ব্যাচ রয়েছে। এই জায়গাগুলো যে তোমাদের আমি ইউটিউবে করাচ্ছি, অনেকে বলে স্যার বেশি কথা বলে, অনেকে বলে স্যার বেশি কথা বলে। দেখো বাবা, বেশি কথা বলি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলি, ঠিক আছে। তো যারা ভাবছো যে কমপ্লিট করবো এই পুরো জায়গাটা, বুঝতে পারছি না, এগুলো করতে পারছি না, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স অঙ্ক, খুলে দেখে নাও প্রিভিয়াস ইয়ার। জানি তোমরা এগুলোকে অমিট করে দিয়েছো বা অমিট করে দাও, তো যেই জন্য বলছি, যদি কমপ্লিট রিভিশন চাও 2 থেকে 3 মান্থসের মধ্যে এই ব্যাচটা এন্ট্রি নিতে পারো। নেক্সট প্রশ্ন, 54 নম্বর প্রশ্ন। 12 ওহম 24 ওহম রোধ বিশিষ্ট দুটি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করার পর সমবায়টিকে একটি 22 ওহম হবে, এটা 22 ওহম রোধ বিশিষ্ট রোধক এবং একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে 24 ওহম রোধকটিতে তড়িৎ প্রবাহের মান কত হবে? খুব ভালো একটা প্রশ্ন। আগে সার্কিটটা বোঝো। মনে করো এরকম একটা রোধ রয়েছে, এরকম একটা রোধ রয়েছে। এবার এটাকে কি করা হয়েছে? এরকম একটা রোধের সঙ্গে সিরিজে কানেক্টেড করে তারপর এখানে ব্যাটারি কানেক্টেড করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের 12 ভোল্টের ব্যাটারি, এটা মনে করো আমাদের 24 ওহম, এটা মনে করো 12 ওহম, আর এটা মনে করো আমাদের সমবায় এটা 22 ওহম রোধ বিশিষ্ট রোধক, এটা মনে করো আমাদের 22 ওহম। খেয়াল থাকবে, তাহলে 24 12 এবং এটা মনে করো আমাদের কি হলো, সমবায় 22 ওহম রোধক একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলে 24 ওহম রোধকটিতে তড়িৎ প্রবাহের মান কত হবে? হ্যাঁ, এটা মনে করো আমাদের 22 ওহম, ঠিক আছে, 22 ওহম দিয়েছে, তাহলে 22 ওহম হলো। এইবার বলেছে এই যে 24 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। ভালো করে অঙ্কটা বুঝবে। দেখো তোমার যদি এখানে এই যে 22 ওহমটা না দেওয়া থাকতো, তুমি ডাইরেক্ট বলে দিতে পারতে যে I ইকুয়াল টু ভি ইকুয়াল টু IR এবং I ইকুয়াল টু ভি বাই আর। অর্থাৎ এখানে হয়ে যেত যে 12 ডিভাইডেড বাই 24, মানে 12 ডিভাইড বাই 24, হাফ হাফ অ্যাম্পিয়ার রোধ যাচ্ছে এখান দিয়ে, আর একটা হচ্ছে 12 বাই 12, 1 অ্যাম্পিয়ার রোধ যাচ্ছে। এটা তুমি ডাইরেক্ট বলে দিতে পারতে। কিন্তু যেহেতু এখানে সমান, মানে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে, এখানে একটা কিন্তু ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ যেহেতু এখানে ভোল্টেজ ড্রপ হবে, তাই এদের মধ্য দিয়ে কারেন্টে যাওয়ার পরিমাণটাও কিন্তু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো সেইটা বের করানোর জন্য কি করব? প্রথম আমি টোটাল রেজিস্ট্যান্স বার করব, তারপরে আমি টোটাল কারেন্টটাকেও বের করব। আস্তে আস্তে দেখো কি করছি, ধীরে সুস্থে বোঝার চেষ্টা করবে। তাহলে প্রথম টোটাল রেজিস্ট্যান্স কত? এই যে টোটাল যে সার্কিটটা, এই টোটাল রেজিস্ট্যান্স কত? প্রথমে এই দুটো রেজিস্ট্যান্স বার করো। তাহলে 1 বাই আর ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, তাহলে টোটাল কত হবে? 1 এর 24 যোগ 1 এর 12। তাহলে 1 এর 24 যোগ 1 এর 12 করলে 24, 1 এর 24, 12 2 এর 24, 2 এর 3। অর্থাৎ আমরা আর ইকুয়াল টু কত বলবো? আর ইকুয়াল টু বলবো 8। ক্লিয়ার? আর ইকুয়াল টু কত বলছি? 8 বলছি। অর্থাৎ এর যে টোটাল রেজিস্ট্যান্সটা, এর টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? টোটাল রেজিস্ট্যান্স 8 হচ্ছে। তার সাথে দেখো এই রোধটা যুক্ত রয়েছে, তার মানে এটা তো সিরিজে রয়েছে, তার মানে যোগ করে দেবো ডাইরেক্ট।
তার মানে টোটাল রেজিস্ট্যান্স কত হলো? টোটাল রেজিস্ট্যান্স দাঁড়ালো 30 ওহম, কি টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স দাঁড়ালো 30 ওহম। তাহলে টোটাল সার্কিটে কারেন্ট কত? না কারেন্ট ইকুয়াল টু আমরা কি পাবো? আই ইকুয়াল টু কি পাবো? ভি বাই আর, কারণ ভি ইকুয়াল টু আই। তাহলে টোটাল কারেন্ট কত হয়ে যাবে? ভি কত দিয়েছে ভাই? ভি দিয়েছে 12 ভোল্ট। তাহলে 12 ডিভাইডেড বাই 30, তুমি করে দাও 6 2 12, 6 5 30, 2/5 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট দাঁড়ালো। এবার দেখো এটা টোটাল কারেন্ট দাঁড়িয়েছে, কিন্তু এই যে 22 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে দেখো ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই কত বেরিয়েছে? 2/5 ওহম। আই কত বেরিয়েছে? 2/5 অ্যাম্পিয়ার। তাহলে 2/5 মিলে আমার রেজিস্ট্যান্স কত হয়েছিল? 8 হয়েছিল। তাহলে এখানে কি হবে? এখানে একটা ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ আমরা কি বলবো? ভি ইকুয়াল টু আই আর। তাহলে আর যদি 8 হয়, তাহলে 8 এর জন্য ভোল্টেজ, তাহলে কত হচ্ছে? ভোল্টেজ ড্রপ 16/5। 16/5 যদি এখানে ভোল্টেজ ড্রপ হয়, তাহলে 24 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে? না আমরা বলতে পারি যে, আবার দেখো আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি কত বেরিয়েছে? আমরা ভি কত বেরিয়েছে? দেখো ভি বেরিয়েছে 16/5। তাহলে 16/5 ইন্টু 24, তাহলে দেখো 4 4 16, 4 6 24, 4/30 বা 2 2 4, 2 15 30, 2/15 অ্যাম্পিয়ার হয়ে যাবে তোমার সঠিক উত্তর। কত হয়ে যাবে? 2/15 অ্যাম্পিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? ইচ এন্ড এভরিওয়ান। নেক্সট প্রশ্ন, একটি ধাতব তারের মধ্য দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহটি তার প্রান্ত জুড়ে বিভব পার্থক্য ভি এর সরাসরি সমানুপাতিক যদি এর কোণটি একই থাকে। দেখো এইটা আসলে কি বলেছে বলতো? একটি ধাতব তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ, মানে এটা ওহমের সূত্র বলেছে। আর ওহমের সূত্রতে আমরা কোনটাকে কনস্ট্যান্ট বলি? তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি বলি? আমরা বলি তার মধ্য দিয়ে যে প্রবাহিত যে তড়িৎরা, এই প্রবাহিত তড়িৎরা কি হয়ে যাবে? না প্রবাহিত তড়িৎরা সমানুপাতিক থাকবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, 4টি 100 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমবায়টিকে 100 ভোল্ট বিতরণ বা 100 ভোল্ট ভোল্টেজের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে প্রতিটি রোধে ব্যয়িত ক্ষমতা, খুব ভালো একটা প্রশ্নটাকে ভুল করার চান্স তোমাদের বেশি। মনে রাখবে এইরকম মনে করো একটা রেজিস্ট্যান্স, এইরকম একটা রেজিস্ট্যান্স, এইরকম একটা রেজিস্ট্যান্স আর এইরকম একটা রেজিস্ট্যান্স, এতগুলো রেজিস্ট্যান্সকে একসাথে কানেক্টেড করা হয়েছে। 4টে কানেক্টেড, 100, এটাও 100, এটাও 100 আর এটাও 100 কানেক্টেড করে দিয়েছি আমি। এবার কানেক্টেড করে এটাকে 100 ভোল্টের সঙ্গে কানেক্টেড করে, এবার বলছে প্রতিটা রোধে ব্যয়িত ক্ষমতা। তাহলে প্রতিটা রোধের মধ্য দিয়ে যে ভোল্টেজটা যাচ্ছে, সেটা ভোল্টেজটা কত? সেম ভোল্টেজ, যেহেতু এটা সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমরা কি জানি? পি ইকুয়াল টু ভি ইন্টু আই, বা আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইকুয়াল টু যদি আই আর হয়, আই ইকুয়াল টু কি হবে? ভি বাই আর। তাহলে আই এর বদলে ভি বাই আর বসিয়ে দাও, তার মানে কি হবে? ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি কত? ভি হচ্ছে 100 ইন্টু 100 করে দাও স্কোয়ার, আর আর কত? 100, তাহলে 100 100 কেটে দাও, উত্তর হয়ে যাবে 100 ওয়াট। বারবার বলছি ভুল করবে না, তোমরা অনেকে করে দিতে পারো যে টোটালটা থেকে তোমরা কি বের করে নিতে পারো? টোটালটা থেকে তোমরা রেজিস্ট্যান্সটা কিন্তু সমান্তরাল সমবায়ের মতো করে বের করে নিয়ে সেটাকে যদি তোমরা 100 এর সঙ্গে করে দাও, তখন কিন্তু ভুল হয়ে যাবে। কেন? না প্রতিটি রোধকে বলেছে, প্রতিটি রোধকে ব্যয়িত ক্ষমতা বলেছে, অর্থাৎ পার রেজিস্ট্যান্স। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স যেহেতু সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে ওর মধ্যে দিয়ে ভোল্টেজটা কত হবে? 100 ভোল্ট। তাহলে 100 ভোল্ট যদি হয়, তাহলে পি ইকুয়াল টু ভি ইন্টু আই বা ভি স্কোয়ার বাই আর, এটা আমরা বলতে পারবো। 100 ওয়াট উইল বি ইউর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর বেগের পরিবর্তনের হার ধ্রুবক, এর গড় বেগ হলো, গড় বেগ আমরা কি জানি? যে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই 2। প্রাথমিক বেগ চূড়ান্ত বেগের যোগফলের অর্ধেক, একদম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় বেগ। নেক্সট, আয়তন প্রসারণকে সর্বোচ্চ সহগ, অর্থাৎ ভলিউম যে যে এক্সপ্যানশন হচ্ছে তার কোএফিসিয়েন্টটা কার ক্ষেত্রে সব থেকে বেশি? এটা তোমাদের কিন্তু, এটাও তোমাদের সিবিটি 2 তে আসা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। উত্তর কি হয়ে যাবে? শক্ত রাবার বা হার্ড রাবার। দেখো এখানে মানগুলো দেওয়া রয়েছে, এটা তোমরা অবশ্যই কিন্তু মেনশন করবে এবং দেখে নেবে। নেক্সট প্রশ্ন, যেটি শ্রেণী 1 যন্ত্র নয়, শ্রেণী 1 যন্ত্র নয়, দেখো জাতি, জাতি আমরা কি জানি? সেকেন্ড ক্লাস লিভার। তাহলে জাতি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যেহেতু চোখের সামনে ভাসছে, ইংরেজিতে আমি বাকি অপশনস গুলো তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, তিনটি রোধক 9 ওহম, 9 ওহম এবং x ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত, মোট রোধ 3 ওহম, অর্থাৎ সমান্তরাল সমবায়ে 9 9 এবং x যুক্ত 3 ওহম মোট রোধ বের হচ্ছে। তাহলে সমান্তরাল সমবায়, তাহলে x টা কত? ভালো করে বোঝো, এটা যদি তোমরা একটু কমন সেন্স লাগাও পেরে যাবে 1/rp, 1/9 প্লাস 1/9 প্লাস 1/x,
আচ্ছা আমরা যদি এখানে করি 9 কমন নিই, তাহলে এখানে যদি 3 হয়ে যায়, 3 হলেই তো 3 3 9 কাটা হয়ে যাবে, আরপি ইকুয়াল টু 3 হয়ে যাবে, অর্থাৎ এটাকে 1/9 হতে হবে। বা তোমরা অপশন গুলো বসিয়ে বসিয়েও দেখতে পারো। 1/9 হলে কি হবে না, আরপি ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 3, 3 3 9 3 ওহম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা অপশন গুলো পুট করে করে দেখবে, তাহলে দেখবে উত্তর কিন্তু এটাই আসছে। নেক্সট, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি 9 ওহম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা কোন একটা বস্তু স্থির অবস্থা থেকে x ইকুয়াল টু 0 এবং t ইকুয়াল টু 0 যাত্রা শুরু করে x অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ডের ধ্রুবক ত্বরণ নিয়ে চলে এবং 4 সেকেন্ডে 8 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত হবে। এই অঙ্কটাই জাস্ট আগের দিনের ক্লাসে আমি করিয়েছি, তাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা বাড়িতে বসে অবশ্যই করবে এবং আমাকে অ্যান্সার জানাবে। না পারলে আমি পরের দিনের ক্লাসে আবার করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সেটা আমাকে জানাবে যে স্যার আমি পারছি না। দেখো এই জায়গাটা তোমাদের কি বলেছে, বলেছে উচ্চতা এইচ থেকে একটি ভর বস্তু, তাহলে বোঝো যে এই যে একটা মনে করো জায়গা রয়েছে, এখানটা এইচ উচ্চতা রয়েছে, এই এইচ উচ্চতা থেকে কি করা হচ্ছে, একটা বস্তু এরকম ভাবে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এইচ উচ্চতা থেকে যদি একটা বস্তু ফেলে দেওয়া হয়, তার মানে সেটা মনে করো এইচ উচ্চতা থেকে h/3 তে এখানে রয়েছে। তাহলে এই যে এইচ থেকে h/3, এই যে এই যে ডিস্টেন্সটা অতিক্রম করছে, সেটার জন্য তার কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি কত হবে h থেকে h/3, তার মানে কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে, h মাইনাস h/3, h মাইনাস h/3 মানে কত হবে না 2h/3, h মাইনাস h/3 মানে কত হচ্ছে 2h/3। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি বলতে পারবো না m ইন্টু জি ইন্টু 2h/3। কেন বললাম, কারণ কাইনেটিক পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়, তাই এই যে mgh এটা কি, এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি, তাই এটাকেই কাইনেটিক এনার্জি বলছি। আর h/3 পজিশনে mgh টা কত হবে, মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি হবে দেখো m ইন্টু জি ইন্টু h/3, এটা এই জায়গাটা। আর এই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য কাইনেটিক এনার্জি কত হচ্ছে mg 2h/3। এবার এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করলে কি হয়ে যাবে, 3 3 কেটে যাবে, mgh কেটে যাবে, বাকি পড়ে থাকবে কি বলে স্থিতিশক্তি। আচ্ছা উল্টোটা হবে, মানে mg h/3 ডিভাইডেড বাই mg 2h/3 করলে কত হবে, 3 3 কেটে যাবে, mgh কেটে যাবে, 1/2 পড়ে থাকবে। তার মানে সঠিক উত্তর কি হয়ে যাবে 1/2। ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলে যাব পরবর্তী প্রশ্ন। নেক্সট হবে অবভিয়াসলি এফোর্ট বলা হবে। ওকে, নেক্সট প্রশ্ন, দুটি রোধক প্রতিটি 20 ওহম সমান্তরালে সংযুক্ত 40 ভোল্ট সরবরাহ যুক্ত থাকে, প্রতিটি রোধক জুড়ে ভোল্টেজ নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন। দুটি রোধক প্রতিটি 20 ওহম সমান্তরালে যুক্ত রয়েছে, সমান্তরালে কানেক্টেড রয়েছে এবং এখানে 40 ভোল্ট যদি আমি যুক্ত করে দিই, তাহলে প্রত্যেকটা জুড়ে ভোল্টেজ নির্ণয় করা, তাহলে ভোল্টেজ তো সেম হবে, যেহেতু সমান্তরালে কানেক্টেড রয়েছে, তাহলে উত্তর কত হয়ে যাবে, 40 ভোল্ট উইল বি রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার। নেক্সট, দুটি রোধক, একটি 20 এবং অন্যটি 30 ওহম, মানে এটা 20 ওহম সমান্তরালে সংযুক্ত, এই মিশ্রণটি একটি 8 ওহম রোধক এবং একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত। একদম সেম প্রশ্ন যেটা একটু আগে করালাম, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তো এই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন। সবার শেষে একটাই কথা বলি, যারা প্রশ্নগুলোকে বুঝতে পারছো না বা তোমাদের মনে হচ্ছে যে আমার একটা পেইড ব্যাচ দরকার, তারা অবশ্যই এই ব্যাচটা জয়েন করতে পারো। জয়েন করে কিন্তু কি করতে পারো না, জয়েন করে নিজের যে কাঙ্ক্ষিত রাস্তা সেই রাস্তায় চলে আসতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে, গুড নাইট।